এখন যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম দক্ষ যজ্ঞ। গল্পটি লিখেছেন শ্রীময়ী চক্রবর্তী। আজ অষ্টমী। চৌধুরী বাড়ির বিশাল দালান জুড়ে সাজো সাজো রব। বাড়ির মেয়ে বউরা খুব ভোরে স্নান শুদ্ধ হয়ে কোড়া কাপড় পরে দুর্গা মণ্ডপে নেমে এসেছে। ফুল বাছা, নৈবেদ্য সাজানো, চন্দন বাটা, নারকেল কোড়া, কাজ কি একটা? মেয়েদের হাতের সঙ্গে মুখ চলে অনর্গল। বহু বছরের অভ্যেস, সবাই প্রায় পুজোর কাজে সুনিপুণ। তবু নতুন বিয়ে হয়ে আসা মেজর তরফে ছোট বউ পৃথা বা প্রথমবার মা কাকিদের সাথে হাতে হাতে পুজোর জোগাড় দিতে আসা 13 বছরের ঝিল্লিকে খুঁটিনাটি শেখাতে হয় বই কি। গত বছর যে ভুল ত্রুটি হয়েছিল সেগুলো শুধরে দেওয়ার দায়িত্ব জলচৌকিতে বসা 80 পেরোনো বাড়ির গিন্নি প্রভাবতী চৌধুরীর। প্রভাবতী মাঝে মধ্যে এটা ওটা ভুলে যান ঠিকই, কিন্তু পুজোর খুঁটিনাটিতে কখনো ভুল হয় না। একধারে ধামা ভর্তি পদ্মের স্তূপ। অল্প বয়সীদের 108টা পদ্ম ফোটাতে হবে অষ্টমী পুজোর জন্য। বিশাল একটা পেতলের বারকোষে 108টা নৈবেদ্য সাজানোর দায়িত্ব এবছর পড়েছে মেজবউ মৃদুলার উপর। এই কাজটার ভারী নটখটি। ছোট্ট ছোট্ট 108টার ভাগে ফল, চাল, বাতাসা সাজাতে হবে। একটার সাথে আর একটা ভাগ ছুঁয়ে গেলেই সব শক্তি। এমনকি কলার থেকে রস গড়িয়ে অন্য ভাগকে ছুঁলেও পুরো নৈবেদ্য এঁটো। তাই 108 নৈবেদ্য কলা ব্রাত্য। কুচি কুচি ফল কাটতে হিমশিম খাচ্ছে মৃদুলা। প্রভাবতীর জলচৌকিতে বসে এক মনে মৃদুলার কাজ দেখছিলেন। ভুরুর কুঞ্চন বলে দেয় মৃদুলার কাজ তার মনোমতো হচ্ছে না একেবারেই। হঠাৎ বড় বউ সাধনাকে এক গোছা কলা পাতা নিয়ে যেতে দেখে প্রভাবতী ডেকে বললেন, ও বড় বৌমা, রাজিকে একবার ডেকে দাও তো। বলি, এটা নৈবেদ্য কাটা হচ্ছে না গরুর জাবনা কাটা হচ্ছে? এমনিতে এমন খোঁটা দেওয়া কথা শুনলে মেজবউ মৃদুলা ঠিক খড়খড় করে উত্তর দিয়ে বসত। কিন্তু এখন দালান জুড়ে যেন শ্মশানের নিস্তব্ধতা। এমনকি বাচ্চাগুলো পর্যন্ত খেলা থামিয়ে হাঁ করে ঠাম্মার দিকে তাকিয়ে আছে। রাজি দিদিকে নিয়ে এখানে কথা বলা যে মানা, সেটা বুদ্ধিতে না বুঝুক, অনুভূতিতে ঠিকই ধরে ফেলেছে ওরা। আর ঠাকুরমা কি না, সাধনার মুখ থেকে সব রক্ত যেন কে শুষে নিয়েছে। শাশুড়ির কথার উত্তর না দিয়ে সে কেমন টলমল পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। আর প্রভাবতী কপালে করাঘাত করে ডুকরে উঠলেন, উহ, এত যে কেন বেভুল হয়ে যাই, কবে যে আমার মরণ হবে। এতগুলো লোক কেউ কোনো কথা বলছে না, সবাই যেন হঠাৎ একসাথে বোবা হয়ে গেছে। মৃদুলার মনে পড়ে এই তো সবে গত বছরের কথা। রাজি এই ঠাকুর দালানে বসে 108টা নৈবেদ্যি থালা সাজাচ্ছিল। মৃদুলা একটা বাটি পেতে ওকে ফুল কুচানোয় সাহায্য করতে যেতেই একগাল হেসে মেয়েটা কলকলিয়ে ওঠে, ছাড়ো মেজমা, আমি একাই সামলে নেব। ডিসেকশন করে করে হাত পোক্ত হয়ে গেছে। সত্যি দারুণ ফল কুচাতো মেয়েটা, সব টুকরোগুলো নিখুঁত সমান। তবে কাটতো ছুরি দিয়ে। মেডিকেল কলেজে ওরা বটি ব্যবহার করতে তো শেখেনি। প্রভাবতী ছুরি নিয়ে খিটখিট করলে একগাল হেসে বলতো, স্ক্যালপেল ব্লেড দিয়ে কাটছি না, এই তোমাদের অনেক ভাগ্য। কোথায় লেখা আছে গো বটি দিয়েই নৈবেদ্য কাটতে হবে? ছুরি দিয়ে কাটলেই সব অশুদ্ধ। প্রভাবতীকে ছাড়বার পাত্রী ছিলেন, তৎক্ষণাৎ জবাব আসত, লেখা না থাক, লোকাচার বলেও তো একটা কথা আছে নাকি? তবে মুখে যাই বলুন, নাতনিকে মানা করতেন না তিনি। তাদের বড় আদরের বড় বাড়ির বড় মেয়ে রাজি, তার উপর বাড়ির প্রথম ডাক্তার। শুধু পরিবার কেন, রাজি তাদের এই ছোট শহরটার প্রথম মহিলা ডাক্তার। গত বছরই সবে পাশ করেছে সে। রাজি কলকাতায় থেকেই পড়তো। পুজো পার্বণে বাড়ি এলে তাকে আদর আহ্লাদে ধুম পড়ে যেত। বাড়ির কুচো কাচাদের রাজির মতো লেখাপড়ায় হওয়ার উদাহরণ দেওয়া হতো সব সময়। আর রাজির মা সাধনার মুখটা চাপা গর্বে ঝলমল করে উঠত। কিন্তু এসবই হতো 6 মাস আগে পর্যন্ত। তারপর থেকে রাজির নাম উচ্চারণ করাও এ বাড়িতে মানা। রাজি বিকেল থেকে বসে বসে কয়েকটা মেডিকেল জার্নাল ঘাঁটছিল। জার্নালগুলো যেন হিব্রু ল্যাটিনে লেখা, একটা শব্দও মাথায় ঢুকছে না তার। পাড়ার পুজোর মণ্ডপ থেকে ভেসে আসা ঢাকের শব্দ বড্ড অস্থির করছে তাকে। সপ্তমী অষ্টমী কেটে গেছে, আজ নবমী। কটা দিন ওর হাসপাতাল আর বাড়ি করেই কেটেছে। পুজোটা ভুলে থাকতেই যেন হাসপাতালে পড়ে থেকেছে রাজি।
শেষ দুপুরে হসপিটাল থেকে ডিউটি সেরে বাড়ি ফিরে একটু ঘুমানোর বৃথা চেষ্টা করে উঠে পড়েছে ও। শঙ্কু ওকে 1 কাপ কফি করে দিয়েছে, সেটাও জুড়িয়ে ছালতি পড়ে গেছে বহুক্ষণ। এখন শঙ্কু পাড়ার মুদিখানার দোকান থেকে সংসারের কয়েকটা জিনিস আনতে গেছে। কাল পরশু শঙ্কু থাকবে না, পাটনা যাবে একটা মেডিকেল কনফারেন্সে যোগ দিতে। শঙ্কু রাজির বর, ভালো নাম শঙ্কর হেলা। 6 মাস হলো তারা রেজিস্ট্রি ম্যারেজ করে দক্ষিণ কলকাতার এক 2 কামরার ফ্ল্যাটে সংসার পেতেছে। এখনও তাদের পর্দা, চাদর, কাপলেট থেকে নতুনের গন্ধ মেলায়নি। মেডিকেল কলেজের প্রথম দিন থেকেই শঙ্কু রাজির সঙ্গী। ওদের পরিচয় কিন্তু মেডিকেল কলেজে হয়নি। রাজি আর শঙ্কু আসলে ছোটবেলার খেলুড়ে। শঙ্কু ঠাকুরদা দামোদর হেলা চৌধুরী বাড়ির জমাদারের কাজ করত। দামোদরের সাথে সাথে প্রায় আসতো তার 8 বছরের নাতি শঙ্কু। শঙ্কুকে স্কুল থেকে নিয়ে দামোদর সোজা চলে আসতো চৌধুরী বাড়ি। ছেলেটা পড়াশোনায় ছোটবেলা থেকেই খুব ভালো। ক্লাসে প্রতি বছর প্রথম হতো বলে নিচু ঘর হওয়া সত্ত্বেও মফস্বল শহরটায় ভালো ছেলে বলে ওর বেশ একটু মান ছিল। দামোদর যখন কাজ করত, শঙ্কু দালানের একধারে বই নিয়ে পড়তে বসত। রাজির তখন বছর 6 বয়স। সেও দেখা দেখি শঙ্কুর পাশে বই নিয়ে থেবড়ে বসে পড়ত। প্রভাবতীর প্রথম দিকে ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি। তিনি কখনো কখনো বড় বউ সাধনার কাছে গজগজ করতেন, ওই দেখো মেয়েটা আবার ওই দামোদরের নাতির পাশে গিয়ে বসেছে, তুমি মানা করতে পারো না? বামুনের মেয়ের কুজাতের ছোঁয়া লাগা কি ভালো? আবার কখনো নিজেই ডাক দিয়ে তুলে আনতেন নাতনিকে। তারপর কুয়ো পাড়ে দাঁড় করিয়ে মাথায় হুড় করে জল ঢেলে দিতেন। চান করালেই বা কি হবে? রাজি আবার ফাঁক ফোঁকর ফেলেই শঙ্কুর পাশে গিয়ে বসে পড়ত। কতবারই বা চান করাবেন প্রভাবতী? আসলে রাজির ভাই বোনেরা অনেকটাই ছোট, বাড়িতে তার খেলার সঙ্গী কেউ নেই। সাধনায় একটু এলোঝেলো মানুষ বলে অত মাথা ঘামাতো না। শাশুড়ি বেশি রাগারাগি করলে বলতো, ছাড়ান দিন না মা, ছেলে মানুষ তো, ওরা কি অত জাতপাত বোঝে? স্কুলে কার পাশে না কার পাশে বসে আমরা কি দেখতে যাচ্ছি? শেষ পর্যন্ত নিয়ম হয়ে দাঁড়ালো মর্নিং স্কুল থেকে ফিরে রাজি শঙ্কুর সাথে পড়তে বসবে, খেলবে, তারপর দামোদর নাতিকে নিয়ে ফিরে গেলে প্রভাবতীর নাতনিকে একদম ভালো করে চান করিয়ে ঘরে তুলবেন। চৌধুরী বাড়ির পেছনে ছিল বিশাল বাগান, আম, পেয়ারা, জাম, জামরুল, কি গাছ নেই সেখানে। রাজি আর শঙ্কু প্রায় খেলতে খেলতে বাগানে চলে আসতো। শঙ্কু গাছ বাইতে ওস্তাদ। ফল গাছের মগ ডালে থাকলেও সে ঠিক রাজির জন্য কামরাঙা কি নোনা পেরে আনত। তারা যে কাড়াকাড়ি করে এই একই ফল খাচ্ছে তাদের বাড়ির লোকেরা স্বপ্নেও তা কল্পনা করতে পারত না। আর কি আশ্চর্য, এ কথা যে কাউকে বলার নয়, ওরা ওদের ক্ষুদ্র বুদ্ধিতে কি করে যেন বুঝতে পেরে গিয়েছিল। শঙ্কু রাজির খেলুড়ে হলো রাজিকে সে আগলে আগলে রাখতো ভারী যত্নে। একদিন ওরা বাগানের শেষ প্রান্তে কদবেল পাড়তে যাচ্ছে, তখন ঘটল ঘটনাটা। শঙ্কু একটু এগিয়ে গেছে। রাজি একটা ঝোপে ফুটে থাকা আকন্দ ফুলের ঝাড় দেখে একা একাই চলে গেল সেদিকে। শঙ্কুকে ফুলটা দিয়ে চমকে দেবে সে। হঠাৎ ঝোপ থেকে কালান্তক জমের মতো ফনা তুলল মিশমিশে কালো একটা কেউটে। রাজির গলা দিয়ে ভয়ের অস্পষ্ট একটা শব্দ বুঝে বেরিয়েছিল। শঙ্কু লাফ দিয়ে সাপ আর রাজির মাঝখানে এসে দাঁড়ালো। সাপটা কি বুঝলো কে জানে, মাথা নামিয়ে সস্বর করে গর্তে ঢুকে গেল। রাজি ভয়ে সিঁটিয়ে গেল, তার পা থরথর করে কাঁপছিল। শঙ্কু ওকে জড়িয়ে ধরে একটা গাছের গুঁড়িতে বসিয়ে দিল। এমনি করে কেটে গেল 3টে বছর। শঙ্কুর বাবা কলকাতায় চাকরি পেয়ে পুরো পরিবার সমেত শহরে চলে এলেন। রাজি প্রথম দিকে মনমরা থাকলেও আস্তে আস্তে ঠিকই সামলে নিল। ভাই বোনেরা খানিকটা বড় হয়ে ওঠায় তারাই হয়ে উঠল তার খেলার সঙ্গী। প্রথম দিকে গরমের ছুটিতে কখনো সখনো শঙ্কু গ্রামে আত্মীয় স্বজনদের বাড়ি এলো, রাজির সঙ্গে আর তার দেখা হয়নি। রাজি গরমের ছুটিতে বাড়িতে থাকতো না, সে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে যেত। কলেজের প্রথম দিনটা রাজি কেমন বোকার মতো বিশাল করিডোরের একপাশে একলা দাঁড়িয়েছিল। এত মানুষ, এত চূড়ান্ত বিশৃঙ্খলা, কোন দিকে যাবে ভাবতে ভাবতে হঠাৎই সামনে এসে দাঁড়ালো গিটার কাঁধে একটি ছেলে। না, শঙ্কুকে রাজি চিনতে পারিনি। গালে চাপদাড়ি, চোখে চশমা, খাড়া 6 ফুট লম্বা সিনিয়রটিকে দেখে বরং 1 পা পিছিয়ে গেছিল সে। পর মুহূর্তে অবশ্য, আরে তুই রাজি পাজি না শুনে এক লহমায় চিনে ফেলল ছোটবেলার বন্ধুটিকে। ছোটবেলার খ্যাপানো রাজি কি ভুলতে পারে? শঙ্কু ওকে প্রায় টানতে টানতে নিয়ে গেল ক্যান্টিনে।
ওরা ক্যান্টিনে ঢুকতেই শঙ্কুর বন্ধুরা হৈ হৈ করে উঠল। না, রাজিকে দেখে নয়, ওদের ফ্রেশার্স রিহার্সাল চলছে আর শঙ্কু ওদের লিড সিঙ্গার। শঙ্কু গিটার বাজিয়ে কলেজের বহু পুরনো একটা মজার গান গাইছিল। আজ বুঝিরে এলো নওজোয়ান নওজোয়ান, আজ বুঝিরে এলো নওজোয়ান, আজ বুঝিরে এলো, তাই খুশিতে গান গেল, তাই পুঁথি দূরে ফেলো, গাউরে গান গাউরে গান। ব্যাঙের ঠ্যাং মরার হাড়, তুমি কার, কে তোমার, গন্ধ কটুও করা রসায়নগার। ইয়োসিনের স্টেনে আর মধুর রঙে রেখে আজ মরার সভায় জাগাও নতুন প্রাণ নতুন প্রাণ। ভারী ভালো লাগছিল রাজির। ওদের প্রাচীনপন্থী পরিবারটার বাইরে এ যেন এক অন্য দুনিয়া। যত দিন কাটতে লাগলো রাজি আর শঙ্কু ক্রমে অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠল। শঙ্কুর মতো রাজিও ছোট থেকেই গান শিখেছে, কিন্তু সে হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত কি রাগ প্রধান গান গায়। শঙ্কুর কাছে তার গিটারে হাতে খড়ি হলো। ওরা কলেজের সোশ্যালগুলোতে ডুয়েট গায়, ঘুরে ফেরে আড্ডা মারে, ঝগড়া করে, যেন ছোটবেলার দুই খেলুড়ে। রাজির মাঝে মধ্যে মনে হয় শঙ্কু ওর দিকে নিবিষ্ট হয়ে তাকিয়ে আছে, কিন্তু রাজি তাকালেই সে মুখ ঘুরিয়ে নেয়। রাজি বোঝে বন্ধুত্বের সীমা অতিক্রম করা ওদের কোনো মতেই চলবে না, তবু চোখ অবাধ্য হয় বই কি। ওরা দুজনেই একটা সমাজসেবী দলের সাথে যুক্ত। বিভিন্ন মেলায় ওরা মেডিকেল ক্যাম্পে যায়। সেবার ওদের ক্যাম্প পড়ল কেঁদুলির জয়দেব মেলায়। তখন শঙ্কুর ইন্টার্নশিপ চলছে, রাজি তখনও ছাত্রী। খুব ভোর ভোর রওনা হয়ে রাত্রে ফেরার কথা ওদের, কিন্তু সন্ধেবেলা এমন ঝড় বৃষ্টি নামলো যে কেঁদুলিতেই আটকে গেল ওদের পুরো টিম। সন্ধে ঝড় বৃষ্টি কিন্তু একটু রাত হতেই থিতিয়ে এলো। শঙ্কু রাজিকে নিয়ে গেল বাউল গান শুনতে। মেলার একটু বাইরের দিকে ফাঁকা একটা জায়গায় ধুনি জেলে বাউল গানের আসর বসেছে। শঙ্কু আর রাজি দুজনেই গান পাগল। খোলা আকাশের তলায় ঠান্ডায় ওরা ঘন হয়ে বসেছে। শঙ্কু কোথা থেকে একটা কম্বল জোগাড় করে এনেছে। কম্বলটা ভীষণ মিড়ির গন্ধ, কিন্তু তাই জড়িয়ে বসেছে দুজনে। গানের পর গান হচ্ছে। কখনো তত্ত্বকথার সময় চোখ জড়িয়ে আসছে রাজির। সে মাঝে মধ্যে শঙ্কুর কাঁধে মাথা রেখে ঘুমিয়েও পড়ছে বুঝি। বেশ অনেকটা রাতে শঙ্কু রাজিকে বলল, ওঠ রাজি, ক্যাম্পে চল, নইলে তোকে ওরা এবার বাউলানি করে দেবে শিওর। কে যেন তখন রামী চণ্ডীদাস গাইছিল। রাজকিনী কন্যা রামী আর ব্রাহ্মণ পণ্ডিত চণ্ডীদাসের প্রেমের আখ্যান। সানানো গলাটা চিরে দিচ্ছে রাতের অন্ধকার, ছড়িয়ে যাচ্ছে অদ্ভুত এক সুরের জাদু। শঙ্কু আর রাজি পা বাড়ালো ক্যাম্পের দিকে। সেদিন ঝড় বৃষ্টির জন্যই হয়তো আকাশ বড় পরিষ্কার। হাত বাড়ালেই তারাগুলোকে যেন ছোঁয়া যায়। রাজির ডান হাত অবশে জড়িয়ে যায় শঙ্কুর বাঁ হাতের সঙ্গে। চমকে তাকায় শঙ্কু। ভাঙা ভাঙা চাঁদের আলোয় তারাদের সাক্ষী রেখে চার চোখের মিলন হয়। শঙ্কু কাঁধে হাত দিয়ে কাছে টেনে নেয় রাজিকে। দিন যায়, বছর ঘোরে, রাজি পাশ করে। শঙ্কু আগেই এমডিতে সুযোগ পেয়ে গেছে। ওরা ঠিক করে এবার সংসার পাতবে। দুই পরিবারে কিছু না জানিয়ে বন্ধুদের উপস্থিতিতে রাজি আর শঙ্কু রেজিস্ট্রি ম্যারেজ করে। রাজির পরিবার যে সহজে মানবে না সেটা তো ওরা জানতই, কিন্তু শঙ্করের পরিবার এতটা প্রতিরোধ করবে ওরা মোটেও আশা করেনি। শঙ্কুর মা সোজাসুজি জানিয়ে দেয়, রাজিকে বাড়িতে আনা যাবে না। উঁচু জাতের মেয়ের সাথে একসঙ্গে খাওয়া বসা করলে ছোঁয়াছুঁইতে তাদের পাপ লাগবে। ফলে রাজি আর শঙ্কু যে ফ্ল্যাট ভাড়া করেছে সেখানেই থাকুক। শঙ্কর ইচ্ছে করলে বাড়িতে ঘুরে যাবে। রাজির পরিবারে এই খবরে যেন বোমা পড়ল। ঘেন্না ঘেন্না, শেষে কিনা ম্যাথরের ছেলের সাথে বিয়ে করেছে চৌধুরী বাড়ির মেয়ে। পুরো পরিবারটা যেন শোকে বোবা হয়ে গিয়েছিল প্রথম কয়েকটা দিন। তারপর রাজির মা সাধনা ফোন করে বলল, রাজি তুমি ফিরে এসো, ঠাকুরমশাই বলেছেন তোমার প্রায়শ্চিত্ত সম্ভব। কিসের প্রায়শ্চিত্ত সম্ভব মা? মায়ের কথার মাঝখানেই বলে ওঠে রাজি, তোমার ম্যাথর সংস্পর্শের আর কি। নির্বোধের মতো কথা বলো না। তাছাড়া তোমার ডিভোর্সের ব্যবস্থাও হয়ে যাবে। তোমার বাবা একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলেছেন। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলেছি, তোমার বয়সে এমন ভুল হতেই পারে। তুমি ফিরে এসো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। একটানা কথা বলে একটু থেমে আবার সাধনা বলল, তোর বাবার মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। মানুষটা এই কদিনে শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। তোর বাবার কথা ভেবে অন্তত ফিরে আয় মা। শেষের দিকে গলা বুঝে আসে সাধনার।
তবু ফেরে না রাজি। মন খারাপ করে কাঁদে। শঙ্কু ওকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। চোখের জলে হাসিতে মিলেমিশে রাজি আর শঙ্কুর দিন কেটে যায়। নবমীর সন্ধ্যা থেকে সময় যেন আর কাটছে না রাজির। আজ হসপিটালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রাজি ওয়ার্ডে পেশেন্ট দেখবে বলে যাচ্ছিল, কোথাও কিছু নেই। এক বৃদ্ধা প্রায় ছুটে এসে হাত চেপে ধরেন ওর। বৃদ্ধার ঘোলাটে চাউনি বলে দেয় মহিলার মানসিক ভারসাম্যের অভাব ঘটেছে। রাজি বেশ একটু ঘাবড়ে যায়। যত সে চেষ্টা করে হাতটা ছাড়িয়ে নিয়ে, তত মহিলা আরও জোরে চেপে ধরেন তার হাত। কাঁদতে কাঁদতে অনেক কী সব যেন বলতে থাকেন। রাজি শুধু বৃদ্ধার একটা কথাই বুঝতে পারে, ঘরকে চল কেনে। রাজি হাত ছাড়ানোর চেষ্টা করছে। গাছের তলা থেকে এক বৃদ্ধ খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলেন। রাজিকে বললেন, মা, আপনি ওরে কয়েন, একটু বাদেই ঘর যাবেন, নইলে বুড়ি আপনারে ছাড়বে না। রাজি আর কি করে, বৃদ্ধার কথাই আউড়ে গেল। বৃদ্ধা বৃদ্ধর হাত ধরে ফিরে যেতে যেতে বারবার চোখ মুছতে লাগলো। বৃদ্ধাকে সাবধানে বসিয়ে ফিরে এলো বুড়ো মানুষটা। মাপ চাইল রাজির কাছে। বুড়ি ওর বউ, ওদের একমাত্র মেয়ে ছাওয়াল আজ থেকে 25 বছর আগে ঘর ছেড়ে কোথায় যেন চলে যায়। ওরা ওদের ক্ষমতা মতো অনেক চেষ্টা করে মেয়েকে খুঁজে বার করতে, কিন্তু তাকে আসমান খেয়ে নেয়, তাকে কি পাতাল নিয়ে নেয় খোদা জানে। মোট কথা তাকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর থেকে আস্তে আস্তে বুড়ির মাথাটা গেছে। সবসময় বিড়বিড় করে মেয়ের সাথে কথা বলে। আর ডাক্তার মেম সাহেবের মতো কাউকে যদি ওর মেয়ের মতো লাগে, তাহলে অমনি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার জন্য আকুলি বিকুলি করে। ডাক্তার মেম সব যেন কিছু মনে না করে। দূর থেকে বৃদ্ধাকে দেখতে দেখতে রাজিরও চোখ কড়কড় করে ওঠে, যেন চোখে কিছু পড়েছে। হাতের যেখানটা বৃদ্ধা চেপে ধরেছিলেন সেখানে 2 ফোঁটা জল দেখতে পাইও। রাজি বুঝতে পারে না জলটা তার চোখ থেকে গড়িয়ে পড়েছে নাকি বৃদ্ধার চোখ থেকে গড়িয়ে পড়েছে। বাড়ি ফিরে স্তব ঘটনাটা ভুলতে পারছে না সে। বারবার মনে পড়ছে চোখের জলে ভেসে যাওয়া এক মায়ের মুখ। শুধু কি বৃদ্ধার মুখ মনে পড়ছে তার? মেয়ের গর্ভে গর্বিত ফর্সা গোল গোল একটা মুখ ফিরে ফিরে আসছে বারবার। ছোট থেকে রাজির মনে হতো সাধনার টানা টানা চোখ দুটো মা দুর্গার মতো। মাকে দেখার জন্য নাকি বাড়ির মা দুর্গাকে একটিবার দেখার জন্য এমন অস্থির লাগছে জানে না সে। এমন তো তার এ জীবনে হয়নি। সে বাড়ি ঠাকুরের মুখ পর্যন্ত দেখল না, অথচ বলতে চেয়েও হসপিটালে দেখা বৃদ্ধার কথা, বাড়ির জন্য তার অস্থিরতার কথা শঙ্করকে বলতে পারে না রাজি। শঙ্কু শুধু কষ্ট পাবে, কিছু তো করার নেই ওর। অনেক রাতে বাড়ির ল্যান্ডফোনে কল করে রাজি। অচেনা একটা গলা ফোন ধরে। বোধহয় নতুন আসা কোনো কাজের মেয়েটাই হবে। একটি কথাও না বলে ফোনটা রেখে দেয় সে। দশমীর সকালে শঙ্কু খুব ভোর ভোর পাটনা যাবে বলে বেরিয়ে গেল। শঙ্কু বেরিয়ে যেতে রাজিও দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ল। বেলা 11টা নাগাদ এসে পৌঁছল তাদের ছোট শহরটায়। পুরো রাস্তাটা রাজি নিজেকে বোঝাতে বোঝাতে এসেছে একবার মা দুর্গাকে দেখেই সে কলকাতায় ফিরে যাবে। কত মানুষই তো ঠাকুর দেখতে আসে, তাই না? চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে এসে কিন্তু আর পা ওঠে না তার। দশমীর সকালে রাস্তাঘাট জমজমাট, সবাই উৎসবে মাতোয়ারা। মহিলারা লাল পাড় শাড়ি পরে হাতে সিঁদুরে থালা নিয়ে প্যান্ডেলে যাচ্ছেন। দুজন অচেনা মহিলা ওদের বিশাল গেট দিয়ে ঢুকতে দেখে নিজেকে একটু আড়াল করে রাজিও ওদের বাড়িতে ঢুকে গেল। ওই তো মা গরদের শাড়ি পরে ঠাকুর বরণের প্রস্তুতি নিচ্ছেন। বাবা কাকারা অতিথিদের সাথে কথা বলায় ব্যস্ত। কেউ তাকে খেয়ালই করেনি। দূর থেকে একটুক্ষণ ঠাকুরকে দেখে রাজি সবে ফিরতি পথ ধরবে। পিসতুতো বোন মুনাইয়ের চোখ পড়ে গেল তার উপর। মুনাইরা বোম্বেতে থাকে। রাজি দিদির বিয়ের ব্যাপারটা জানলেও এর ভয়ঙ্কর পারিবারিক প্রভাব ওকে তেমন করে ছোঁয়নি। ও আগা পাশতলা না ভেবে, ও মা রাজি দিদি, তুমি কখন এলে বলে চেঁচিয়ে উঠে রাজিকে জড়িয়ে ধরতেই অন্তত 100টা চোখ ঘুরে গেল ওদের দিকে। সবাই চিত্রার্পিতের মতো তাকিয়ে আছে। এগিয়ে এলেন পরিবারের প্রধান পুরুষ দোদণ্ড প্রতাপশালী রাজির বাবা। পুরনো জমিদারি বংশের রক্ত যেন আগুনের মতো ফুটছে। অসীম ঘৃণায় বাঁ হাতে তর্জনী গেটের দিকে নির্দেশ করে কেটে কেটে বললেন, ম্যাথররা ব্রাহ্মণ বাড়ির পুজোয় পা রাখে কোন স্পর্ধায়? অজাত কুজাতে সূচি অসুচি জ্ঞান অবধি নেই। মুনাই, তুমি এক্ষুনি চান করে এসো। তারপর গলা তুলে বলেন, এই কে আছিস, এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দে।
আর তুমি দেউড়ির বাইরে গিয়ে দাঁড়াও, কাঙালি ভোজনের প্রসাদ পেয়ে যেও। রাজি যেন ওর বাবাকে চিনতে পারছিল না। সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর কেউ হতে পারে? সে বোধহয় পড়েই যাচ্ছিল, কোনো রকমে একটা খুঁট ধরে নিজেকে সামলে নিল। তারপর ছুটে বেরিয়ে গেল দেউড়ি দিয়ে। তার লাল রঙের ওড়নাটা খুঁটির গায়ে একটা প্রেকে আটকে থাকলো, যেন হেরে যাওয়া একটা রক্ত নিশান। সেদিন রাতে এক মুঠো ঘুমের ওষুধ গলায় ঢেলে দিল চৌধুরী বাড়ির বড় মেয়ে। আর তার আগে লিখে গেল দুটো চিঠি। একটা চিঠিতে লেখা আছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আর একটা চিঠি তার বাবাকে। দশমীর বিসর্জনের 4 দিন পরে সন্ধ্যার ঠিক মুখে চৌধুরী বাড়ির দেউড়ি দিয়ে ঢুকলো শঙ্কর হেলা। পুলিশের ঝামেলা সামলে একটু আগেই রাজিকে দাহ করেছে সে। এলোমেলো চুল আর টকটকে চোখে তাকে বদ্ধ উন্মাদ বলে মনে হচ্ছে। দুর্গা মণ্ডপে একটা প্রদীপ জ্বলছে। লক্ষ্মী পুজো অবধি এই অখণ্ড প্রদীপ জ্বলে। বিশাল দালানের একপাশে রাজির বাবা মা এবং পরিবারের অন্যান্যরা বসে আছেন। উদ্দেশ্য লক্ষ্মী পুজোর ব্যবস্থাপনা, কিন্তু কারোর মুখে বিশেষ কথা নেই। পুরো থম মারা পরিবেশটা ছিঁড়ে খুঁড়ে গেল শঙ্করের এসে দাঁড়ানোই। রাজির বাবা কাকারা উঠে দাঁড়াতে দাঁড়াতে শঙ্কর পকেট থেকে রাজির বাবাকে লেখা চিঠিটা বার করলো টেনে। সে পুলিশ আসার আগেই চিঠিটা সরিয়ে ফেলেছে। আর রাজির বাবার চোখের দিকে তাকিয়ে চিঠিটা নাড়িয়ে বলল, এই দেখুন, এই চিঠিটা রাজি আপনাকে লিখে গেছে। নিচু জাতের মানুষ আমি, মান মর্যাদা তো বুঝি না, কিন্তু আপনারা সত্যিই রাজির বাপ মা? এত নিষ্ঠুর মানুষ হতে পারে? রাজিকে মেরে এবার আপনাদের শান্তি হয়েছে তো? এমন মা বাবার চেয়ে অনাথ হওয়াই ভালো। আপনারা মা বাপের নামের কলঙ্ক। কথা কটা উগড়ে দিয়ে হাঁপাচ্ছিল শঙ্কর। রাজির বাবা চিঠিটা নিতে এক পা এগিয়ে আসতেই সে অদ্ভুতভাবে কুচি কুচি করে ছিঁড়ে চিঠিটা উড়িয়ে দিল হাওয়ায়। যে চিঠি ছুঁলে জাত যাবে আপনাদের, সে চিঠি কি আপনার হাতে দেওয়া যায়? চিঠির টুকরোগুলো এলোমেলো ছড়িয়ে পড়ল চৌধুরী বাড়ি দুর্গা দালানে। একটা কাগজের টুকরো এসে ছুঁল রাজির বাবার পা। তাতে লেখা, ইতি তোমার আত্মজা বিরজা। বিরজার বাবা কাগজের টুকরোটা ছুঁয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। শঙ্কর কিন্তু পুরোপুরি পাগল হয়ে গেছে। সে দৃকপাত অবধি করল না। যজ্ঞ প্রদীপটা একটা লাথি মেরে উল্টে দিয়ে সে ছুটে বেরিয়ে গেল বড় বাড়ির বিশাল দেউড়ি দিয়ে। তার কাঁধে বিরজার স্মৃতির সব কেউ দেখতে পেল না। বাইরে বারোয়ারি পুজোর বিসর্জনে তখন ঢাকে বোল উঠেছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।